আমাদের মুক্তিযুদ্ধ দলের নেতাদের মধ্যে আছেন অলিউল্লাহ বাবলু ভাই, নূর আহমেদ ভাই, কুতুবুদ্দিন ভাই এবং নূর আলম ভাই, আছেন আমাদের মোশারফ ভাই আর হচ্ছে শফিক ভাই। ধন্যবাদ। আমাদের সভাপতিত্ব করছেন এবং মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি জনাব রাহেন আল মাহমুদ রানা, উপস্থাপন এবং সমন্বয়ের দায়িত্ব পালন করতেছেন আমার প্রিয় মানুষ এবং খুব সাংগঠনিক ব্যক্তি, যিনি প্রবাসের আন্দোলনের ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, কখনো সাধারণ সম্পাদক এবং দীর্ঘ সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন। ধন্যবাদ। আমি খুব আনন্দিত যে হারিয়ে যাওয়া কার্যক্রমকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আপনারা বসছেন, আলাপ করতেছেন এবং সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছেন। আমি একজন সাংগঠনিক ব্যক্তি হিসাবে আমি এটাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। সাংগঠনিক বিষয়টা আসলে নজরুল এবং টিটো এখানে দুজন সাক্ষী আছেন যে একজন করে লোক ম্যানেজ করার জন্য কতভাবে মানুষকে কনভিন্স করা লাগে। আমার একটা সময় ছিল যখন একটা থানা কমিটি দিতে পারতো না ছাত্র দলের মতো জনপ্রিয় সংগঠন। ছাত্র দল তো বুঝেন কিরকম, হলের কমিটি দেওয়া, ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমি ছাত্র ছিলাম, হলের কমিটি দেওয়া সম্ভব হতো না। সেই সময়ও আমরা কিন্তু এই প্রজন্মের অনেক লোকজনকে একত্রিত করে আমরা কমিটি দিয়েছি এবং থানা কমিটি, জেলা কমিটি অনেকগুলোই হয়ে গেছে। সেই সময় কেউ প্রজন্মের নাম নিয়ে বা বিএনপির নাম নিয়ে সংগঠন করা কঠিন ছিল। যেটা টিটু বললো যে এই আমি ব্যাংকের চাকরি কাজ রেখে এসে আপনাদের সময় দিয়েছি, ঠিক একইভাবে আমাদের তো ঘর সংসার আছে, সেটা রেখে শুধু টিটুর কাছে আমরা কতবার গেছি, বা আমাদের একজন লোক ছিল রিপন, সে কতবার তাদের পারিবারিক সম্পর্ক তাদের সঙ্গে কতবার তাকে গিয়ে নক করে তারপর তাকে সংগঠনে আনা লাগছে। সেবার 1, 2, 3 করে আমরা আগাইছি। সেই সংগঠন ধপাস করে পড়ে গেল মানে কুচক্রীদের চক্রান্তের ফলে। এবং বাবা যদি কোনো পরিবারে বাবা মা যদি সংক্রান্তি লিপ্ত হন, সেই পরিবার তছনছ হয়ে যাবে। একটা ছোট্ট লোক, ধরে না 5 জন 10 জন 20 জন লোক আপনারা একটা নৌযানে করে যাচ্ছেন কোনো এক জায়গায়, কোনো একজন লোক যদি চায় যে আমি এটাকে সাইজ করব, এই নৌযানটাকে আমি সাইজ করবো, এটা অনেক বেশি জ্ঞানী হওয়ার দরকার নেই। কিন্তু একজন অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য অনেক বেশি জ্ঞানী হওয়া লাগে। নাহলে আমি বা আপনি হঠাৎ করে একটা মানুষকে খুশি দিয়ে তাকে রাস্তাটা ফেলে দিতে পারি, এর কোনো বুদ্ধির দরকার হয় না। এটা কোনো রকম একটা লোক একটু শক্তি থাকলেই করতে পারে। আমরা এত কষ্ট করে একটা সংগঠনকে দাঁড় করালাম, সেখানে একবার আমার খেয়াল আছে আমাদের প্রিয় রানা ভাই, আমরা এই যে মুক্তিযুদ্ধ দলের সাথে আমরা কার্যক্রম শুরু করেছি। আমি রিজভী সাহেব যখন সাংগঠনিক কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন, তাকে নিয়ে আমরা একটা প্রেস ক্লাবের প্রোগ্রাম করেছিলাম। আমাদের একটা সংগঠন আছে প্রজন্ম একাডেমি, রেজিস্টার্ড সংগঠন, সেটার ব্যানারে আমরা প্রোগ্রাম করলাম। ওই প্রোগ্রামে মুক্তিযুদ্ধ দলের সভাপতি সেক্রেটারি যারা ছিলেন তারা আসলেন, তাদেরকে তখন এই প্রথম দেখলাম এবং তারা বললেন যে ওয়েলকাম, আমরা প্রজন্ম দাঁড় করাতে চাচ্ছি, হচ্ছে না। আমি রানাবের কথা এইভাবে বললাম, উনি একবার প্রোগ্রামে আসলেন, সাদেক ভাইয়ের পাশে আমি বসা, আমি উঠে যাচ্ছিলাম, উনি উঠতে দিলেন না। উনি বললেন আর ভাই আপনাকে নিয়ে কথা হচ্ছে, আপনি বসেন না, আপনি উঠে গেলে তো আমাদের এই আলোচনাটা জমবে না। সেই মুক্তিযুদ্ধ দলকে কত রকমভাবে সহযোগিতা করা, পর্দা অফিসে পর্দা নাই, এই বিল নাই, সেই বিল না, অনেক যোগান দিয়েছেন উনি। যোগান দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা কনসেন্ট্রেটেড হচ্ছি, চর যেভাবে চর জাগলে চর হয় না, আস্তে আস্তে চরের পরিধি বৃদ্ধি হয়, তারপর ওখানে বসবাস করার একটা অবস্থান তৈরি হয়। সেরকম অবস্থান আমরা সবাই মিলে করেছি, কিন্তু সেটা আমরা কন্টিনিউয়াস ধরে রাখতে পারি না। যেটা আমাদের প্রিয় নজরুল ভাই বললেন যে আমরা আমাদের একটু চক্রান্তের মধ্যে পড়ে গেছি, যে কারণে আমরা আসলে ধরে রাখতে পারি নাই। আমাদের দল থেকে কোনো লোককে বের করে দেওয়াটা, এই চক্রান্তটা হয়েছে মূল এখানে। কোনো লোককে একটা স্যুট আছে, একটা ধরেন কেন আঙুল কোনো কাজে লাগে না, কিন্তু কেন আঙুলটা যদি আপনার না থাকে তখন আপনার মুঠাটা এত শক্ত হবে। তো আমরা যারা একত্রিত হয়ে কাজ করেছিলাম, কোনো 1, 2 জন 4 জন লোককে বের করে দেওয়ার কারণেই কিন্তু আপনারা দুর্বল হয়ে পড়েছেন এবং এটাকে আর টেনে তুলতে পারতেছেন না। আমরা সবাই মিলে চেষ্টা করেও পারতেছি না, কারণ ওই চক্রান্তটা তারা সফল হয়ে গেছে। ফলে কি হয়েছে, একদম ধারাবাহিকতায় তারা একটা কমিটি দিয়ে ফেলেছে, হোক অবৈধ কমিটি। আপনার বৈধ জমির বৈধ কাগজ আছে, কিন্তু সেই বৈধ কাগজটা আপনি জমিটা ব্যবহার করতে পারেন না, অন্যরা ফোর্সলি সেটা ব্যবহার করতেছে। তাহলে কি হবে, জমির মালিকানা অন্যের হাতে চলে, আপনার থাকলেও অন্যরা দখল সত্ত্বে তারা খাচ্ছে, কোনো লাভ নেই। যে খাচ্ছে সেই সুবিধাটা নিচ্ছে। আজকে ইশরাক গঙ্গরা সুবিধাটা নিচ্ছে প্রজন্মের ব্যানারে, এবং কেউ কেউ বলে যে প্রজন্মের সভাপতি হওয়ার কারণে সে মন্ত্রী হয়েছে।
আসলে বিষয়টা তা নয়। সাদেক হোসেন পোকার ছেলেকে মন্ত্রী হওয়ার মানে প্রজন্মের সভাপতি হওয়ার দরকার নেই, এমনি সে পুরস্কৃত হইতে পারে, তাদের সেরকম গ্রাউন্ড আছে। তো আমি একেবারে সংক্ষেপে শেষ করব, সেটা হচ্ছে যে আমি বিনয়ের সাথে একটা খোঁচা দিয়ে কথা বলি, আপনারা খারাপভাবে নেবেন না। সভাপতি সেক্রেটারি দুইজন হচ্ছে একটা সংগঠনের মহামূল্যবান ব্যক্তি, একজন থাকে নারায়ণগঞ্জে আর একজন থাকে হইতামচর, কোথায় কাছে কি কেন সংগঠন করলে আপনারা ঢাকা অবস্থান করবে, একজন কন্টিনিউয়াস ঢাকা অবস্থান করবে, ঘর নাই বাড়ি নাই সংসার নেই, সব তছনছ হয়ে গেছে, আয় নেই রোজগার নেই। তারপর আমাদের তো এমন দোকান নাই যে দোকান ভাড়া এসে আমরা সংসার চালাইছি, এরকম না। তারপরে তো কন্টিনিউয়াস আমরা সময় দিয়েছি, সময় দিয়ে সংগঠনটাকে শক্তিশালী করেছি যতদিন দায়িত্বে ছিলাম। যেদিন ছিলাম না সেদিন বলে আসছি যে আমি যদি থাকতে চাই কারণ বাবার সাথে এখান থেকে আমি চড়াই, কিন্তু আমি থাকবো না, কারণ এটা রাখার জন্য এনার্জি দরকার, আমি একদিন এনার্জিটার পিছনে খরচ করতে রাজি, এই কথা বলে আসছি সবার সামনে। তারপরও সংগঠনের জন্য মায়া লাগে, কারণ গঠন প্রক্রিয়া থেকে এটার সাথে যুক্ত। যদি সংগঠনটা থাকে, এই যে আছে বলে তো আপনারা আমাকে ডাকছেন, কথা বলতে পারতেছি, না থাকলে কোথায় যেতাম? ওরা তো আমাকে চিনে না, ওরা তো আমার পাত্তা দিবে না, তখন সত্ত্বে তাদের কাছে চলে গেছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে মানে আপনারা শক্তিশালী হবেন এবং অধিকার আদায় করে নিয়ে আসবেন। মানে যদি ঈদের মধ্যে আপনারা সেরকম কোনো প্রোগ্রাম করতে পারেন ভালো, যদি না পারেন তাহলে অন্তত ইফতার মাহফিল হলেও একটা প্রোগ্রাম করেন। নজরুল দেখলাম তো অসাধারণ কথা বলে যাচ্ছে, আমি যেভাবে কথা বলি সে আমার মানে স্টাইলটা আমার কাছে খুব ভালো লেগেছে। কন্টিনিউয়াস প্রসেস, রাজনীতি এমন না যে স্লোগান দিয়ে এসে আপনি আপনার কাজ শেষ করে ফেললেন, পুরস্কার পেয়ে গেলেন বা কেউ বেনিফিট দিয়ে দিল, কাজ শেষ, এটা না। রাজনীতি তারাই করে যারা রাজকীয় মেন্টালিটি রাখে, যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর ক্যাপাসিটি থাকলে আপনি রাজনীতি করতে পারেন, না দরকার নাই, অন্যরা করবে। তো রাজনীতি এটা করে আসলাম, এটা আমার হলো না, এটা আমাকে দিল না, এটা বলা যাবে না। কন্টিনিউয়াস প্রসেস। আপনি দেখেন তারেক রহমান যিনি স্বাধীনতার ঘোষক, তার সন্তান প্রধানমন্ত্রীর সন্তান, অথবা প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া 3 বার, কিভাবে তাকে অসম্মান করা হচ্ছে। কিন্তু আলেমুল গায়েব তিনি কি দেখেন না? তিনি অবশ্যই সম্মান দিবেন। একইভাবে আমি একেবারে সংক্ষেপে বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের সংগঠন আমাদের কাছে ফিরে আসবে, তার জন্য শক্তি প্রয়োজন। এবং এই যে আমাদের ভাই চিটং থেকে